আচ্ছা, এই দেশে যে পুলিশ ব্যবস্থাটা রয়েছে, যে ব্যবস্থার অংশীদার আমার আপনার রাজ্যের পুলিশ, সে কলকাতা পুলিশই হোক অথবা রাজ্য পুলিশ বা পুলিশের কোনো বিশেষ শাখা, গোয়েন্দা বা গুন্ডা দমন, যে কোনো শাখা, তাদের প্রাথমিক কর্তব্যটা কি? মানে সংবিধান তাদের প্রথম কোন কর্তব্যটা নির্দেশ করেছে? কেন তারা, কিসের জন্য তারা, কেন তারা বেতন পান, কেন তারা আলাদা উর্দি পরেন, সেই উর্দিতে বিশেষ সম্মান পান এবং অবশ্যই বিশেষ দায়িত্বও পান, অধিকারও পান? কিসের জন্য? একটাই কারণ, নাগরিক অর্থাৎ আমার আপনার, আমাদের প্রাণ সম্পত্তি এগুলোকে সুরক্ষিত রাখতে হবে এবং যতদূর পর্যন্ত পুলিশের কর্তব্য ততদূর পর্যন্ত রাষ্ট্রীয় সম্পত্তিকেও সুরক্ষিত রাখতে হবে। আর রাষ্ট্রের জন্য, দেশের জন্য যারা অত্যন্ত প্রয়োজনীয়, যাদের প্রাণ অমূল্য, তাদেরকে সুরক্ষিত রাখতে হবে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, কিন্তু যতদূর পর্যন্ত পুলিশের কর্তব্য। আমরা জানি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নিরাপত্তার দায়িত্বে পুলিশ থাকে না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এ রাজ্যের রাজ্যপালের সঙ্গে রাজ্যের অহিনকুল সম্পর্ক, তাই কিন্তু এছাড়া সাধারণভাবে রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব পুলিশই থাকে। রাষ্ট্রীয় সম্পত্তি মানে রাজ্যের বেশ কিছু এমন সম্পত্তি যেগুলো রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে পরিগণিত হয়, রাজ্যের প্রধান সচিবালয় থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, অবশ্যই রাজ্যের হাসপাতালও তার মধ্যে পড়ে। মানে রাজ্য সরকারি হাসপাতালগুলো তার একেবারে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে জেলা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতাল, মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সব কিছুই পুলিশের নিরাপত্তার দায়িত্বের মধ্যে পড়ে। এগুলোকে রক্ষা করা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে। আর আমার আপনার অভয়াদের প্রাণ রক্ষা যদি করতে না পারেন, কারণ আমরা জানি প্রত্যেক মানুষের পিছনে তো একজন করে পুলিশকর্মী দাঁড়িয়ে নেই, এভাবে সত্যি সত্যি কাউকে পাহারা দেওয়া যায় না, কিন্তু সার্বিকভাবে পাহারা দেওয়া যায়। মানে পুলিশ আগাম খবর পেতেই পারে এবং তার জন্যই পুলিশ বেতন পায়। এই আগাম খবরটা পাওয়ার দক্ষতা ধরে রাখার জন্য বা তাকে উন্নত করার জন্য, যে আজকে অমুক জায়গায় ডাকাতি হতে পারে, আজকে তমুক জায়গায় 5টা লোক মিলে অমুক লোককে তার উপরে প্রাণঘাতী হামলা করতে পারে, এর জন্য গোয়েন্দা রাখতে হয়, কিছু গুপ্তচর পুষতে হয় পুলিশের মতো করে। তাদের নানা নাম আছে পুলিশের বিজ্ঞানের ভাষায়, অপরাধী বিজ্ঞানের ভাষায়, কিন্তু এসব পুলিশকে করতে হয়, সবটাই করতে হয় সংবিধান প্রদত্ত ওই কাজটা করবার জন্য, আমার আপনার জীবন সুরক্ষিত রাখা আর রাষ্ট্রের সম্পত্তি যতটা পুলিশের কর্তব্য ততটা সুরক্ষিত রাখা। আর যদি আমার আপনার প্রাণ বা রাষ্ট্রের সম্পত্তি সুরক্ষিত রাখতে পুলিশ ব্যর্থ হয়, অনেক সময় পুলিশকে ব্যর্থ হতে হয়, তাই তো এই সমাজে খুন হয়, ধর্ষণ হয়, কখনো কখনো রাষ্ট্রীয় সম্পত্তিতে ভাঙচুরও হয়ে যায়। তাহলেও তার পরবর্তী কর্তব্য কি পুলিশের? যারা এই কাজটা করলো, প্রাণঘাতী হামলা, ধর্ষণ, রাষ্ট্রীয় সম্পত্তিতে ভাঙচুর, তাদেরকে যত দ্রুত সম্ভব চিহ্নিত করা, গ্রেপ্তার করা, বিচারের কাঠগড়া পর্যন্ত নিয়ে যাওয়া এবং তাদের শাস্তি যাতে হয় তার জন্য সুনিশ্চিত ব্যবস্থা করা, পুলিশের দিক থেকে যতটা করা সম্ভব। আর পুলিশ সে ব্যবস্থা করলে দেশের বিচার ব্যবস্থা পুলিশের ব্যবস্থায় সায় দেয়নি, আজ পর্যন্ত এমন নজির নেই। বরং পুলিশ অপরাধীর অপরাধ নিশ্চিত করতে পারেনি, প্রমাণ জোগাড় করতে পারেনি বলে আমার আপনার চোখে একেবারে জানা অপরাধী, দাগি অপরাধী আদালতের কাঠগড়া ফসকে পালিয়ে গিয়েছে। এমনটা ভুরি ভুরি নজির আছে, শুধু আমাদের রাজ্য নয়, দেশের সব রাজ্যেই আছে। তার কারণ আমাদের দেশের পুলিশ ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে। তো এহেন ব্যবস্থা নিয়ে জানি এত প্রশ্ন, সেই ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে কেমন? অলিখিতভাবে তো এখানে ধরেই নিন যে শাসক দলের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করা যায় না, মানে একটা অলিখিত নিষেধাজ্ঞা আছে, তৃণমূলের বিরুদ্ধে কিছু করা যায় না। যতক্ষণ সরকারের তৃণমূল আছে তখন সরকারের বিরুদ্ধেও কিছু করা যাবে। শান্তিপূর্ণ অহিংস উপায়ে মহাত্মা গান্ধীর পথে সংবিধান যা বলে দিয়েছে করাটা স্বীকৃত, সেটাও করা যাবে। কিন্তু একটা বড় কিন্তু আছে, এ রাজ্যের পুলিশ কি ব্যর্থ হলেও, যদি ধরে নিই যে সত্যি সত্যি ব্যর্থ হয়েছে আমার আপনার প্রাণ বাঁচাতে, অভয় ধর্ষণ বা প্রাণহানি রুখতে, অথবা আরজিকর মেডিকেল কলেজে হারমাদদের তাণ্ডব রুখতে, তারপরেও কি রাজ্যের পুলিশ নড়ে চড়ে বসে? না, বসে না। বসলে আরজিকর মেডিকেল কলেজে পাল্টা প্রশ্নের সম্মুখীন হয়ে কলকাতার পুলিশ কমিশনার মেজাজ হারিয়ে বলতেন, না যদি বলেন গোয়েন্দা ব্যর্থতা তাহলে তাই,
যদি সত্যিই পুলিশ নড়ে চড়ে বসতো তাহলে একটা ছবি আপনাদেরকে এখনই দেখাতে পারি। আরজিকর মেডিকেল কলেজের অভয়া খুন হয়ে যাওয়ার পর ক্রাইম সিনটা, অর্থাৎ যেখানে তার দেহটা পাওয়া গিয়েছিল তার আশপাশে ঠিক থেকে ভিড়ের ছবি। এই যে যিনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন, ইনি সঞ্জীব মুখার্জি। আরজিকর যে থানাটা ছিল, আরজিকর হাসপাতালের ভিতরে, প্রত্যেক হাসপাতালের ভিতরেই আছে, উনি সেই থানার ইন্সপেক্টর ও দেবাশিস সোম হাসপাতালের চিকিৎসক। এই ভিডিওটা ভাইরাল। রিপাবলিক বাংলা যদিও এই ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি, কিন্তু একটা বড় কিন্তু, কলকাতা পুলিশের তরফ থেকে আজকে দুটো সাংবাদিক বৈঠক করা হলো এই ভিডিওটা নিয়ে একটু শব্দ নেই। বিনীত গোয়েল, আমি বলি কলকাতা পুলিশের এই যাবৎকালের সবথেকে দুর্বিনীত কমিশনার সম্ভবত, তিনিও, যিনি সোশ্যাল মিডিয়াতে হরবকত ভিলেন খুঁজে বেড়ান, অপরাধী খুঁজে বেড়ান, 15 জনকে ডেকে পাঠান যখন তখন সরকার বিরোধী পোস্ট করার জন্য, তারা নাকি পুলিশের বিরুদ্ধে মানুষ মিস ইনফরমেশন ছড়াচ্ছে, এর জন্য ডেকে পাঠান লোককে। তারা কিন্তু এখনো পর্যন্ত এই ভিডিওটা নিয়ে একটা বিবৃতি দেননি। আজকে দুটো প্রেস কনফারেন্স, এডিজি দক্ষিণবঙ্গ একটা প্রেস কনফারেন্স করেছে, তার মধ্যে 4 পরে। অর্থাৎ তাহলে ধরে নেব কি যে কলকাতা পুলিশ ওই ভিডিওটার সত্যতা নীরবে স্বীকার করে নিচ্ছে? জানি না, যতক্ষণ না এটা নিয়ে কাউকে নোটিশ পাঠাচ্ছেন, যতক্ষণ না এটা নিয়ে কাউকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠাচ্ছেন, যতক্ষণ না বলছেন স্পষ্ট করে এটা ফেক ভিডিও। মুখ্যমন্ত্রীর খুব পছন্দের ভাষায় এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা ভিডিও, অথবা সোশ্যাল মিডিয়ায় পুলিশকে বদনাম করার জন্য ভিডিও, ততক্ষণ পর্যন্ত ধরে নিচ্ছি ভিডিওটা সত্য। ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না কলকাতা পুলিশ এই কাজগুলো করছেন যেগুলো তিনি বা তারা করে এসেছেন গত 2 সপ্তাহ যাবৎ, শুধুমাত্র নির্ভয়া অভয়া খুনের তদন্তটা ঠিকঠাক করা ছাড়া। তদন্ত ছেড়ে দিন, বলছি এই 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 মার্ডার স্পটটা দেখে আপনার মনে হচ্ছে যেখানে এত লোক দাঁড়িয়ে আছে সেখানে আর কোনো প্রমাণ দাঁড়িয়ে থাকতে পারে? কলকাতা পুলিশ এক্ষেত্রে খবর পায়নি। কলকাতা পুলিশ আরজিকর হাসপাতালের সামনে 7,000 মব, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেছেন, রাজ্য সরকার নিযুক্ত আইনজীবী, 7,000 মব এসে গেছিল সেদিন রাত্রে। ওই যে হারমাতগুলো তাণ্ডব চালিয়েছিল, সেই 7,000 মব মানে 7,000 জনতা টুপটাপ আকাশ থেকে গুপি বাঘার মতো হাতে তালি দিয়ে, কেউ বেলঘড়িয়া থেকে, কেউ বেলগাছিয়া থেকে, কেউ গড়িয়া থেকে, কেউ বালিগঞ্জ থেকে, কেউ অথবা অন্য কোনো জায়গা থেকে, আমি জানি না, পুলিশ জানে, বলতে পারবে কোথা থেকে এসেছিল। কোথা থেকে টুপটাপ এই 7,000 লোক এসে পড়লো এবং তারপরে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেল, তছনছ করে দিয়ে গেল, এবং পৌঁছানোর কথা লক্ষ্য করেও, ঘোষণা করেও, কোথায় তাদের আসল লক্ষ্য, চল সেমিনার রুমে যায়, এটা বলার পরেও পৌঁছতে পারল না। হয়তো অভয়া বিচার পাবেন, এটা স্বীকৃত হয়ে আছে ওপরওয়ালার দরবারে, তাই সম্ভবত। কিন্তু চেষ্টা ত্রুটি তো রাখেনি পুলিশ এদেরকে ঢুকিয়ে দেওয়ার পর পালিয়ে যাওয়ার পর এরা যাতে পালিয়ে যেতে পারে সেটা নিশ্চিত করতে, এবং তারপর এরা যাতে ধরা না পড়ে তার জন্য কেমন একটা অসহায় সেজে সমাজ মাধ্যমে বিজ্ঞাপন দিতে এবং সংবাদপত্রের বিজ্ঞাপন দিতে, আপনারা পারলে খুঁজে দিন। আচ্ছা, পুলিশ বেতন পায় কেন? পায়, তার একটা কারণ আছে। একটা মাত্র নির্দিষ্ট কারণে এই রাজ্যের পুলিশ বেতন পায়। এ রাজ্যের পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলকে সুরক্ষিত রাখার জন্য। কোথা থেকে? জনরোষের হাত থেকে। যে জনরোষের একটা নমুনা আগামীকাল আছড়ে পড়তে চলেছে নবান্নের অভিমুখে। কত দূর যেতে পারবে পুলিশ, কত দূর যেতে দেবে আমি জানি না, কিন্তু এটা আটকানোর জন্য পুলিশ অবশ্যই বেতন পায়। আপনি প্রশ্ন করতে পারেন, এটা তো পুলিশের কাজের মধ্যে পড়ে না। সুপ্রিম কোর্টও তো পুলিশকে বলে দিল যে আইনসম্মত শান্তিপূর্ণ অহিংস আন্দোলন আটকানো যাবে না, সুপ্রিম কোর্ট বলেছে। এ রাজ্যের পুলিশ আইন আদালতের তোয়াক্কা করে চলে, বিশেষ করে তাদের মাথায় যিনি বসে আছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই অপবাদটাকে তার অতি বড় শত্রুও দিতে পারবেন বোধ হয়। তাই একটাই কথা মনে হচ্ছে, সব কিছু দেখে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে ছাত্র সমাজ নামে সবে গজিয়ে ওঠা, সদ্য গজিয়ে ওঠা একটা আন্দোলন, একটা সংগঠন, যারা সংবাদ মাধ্যমে একটু আগেও সাংবাদিক বৈঠক করতে করতে বলেছেন, দেখুন আমরা জানি না কি করে প্রেস কনফারেন্স করতে হয়, কি করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে হয়। কোনো ভাই যদি ভুল করে ফেলে থাকেন, কিছু বলে ফেলে থাকেন, ক্ষমা করে দেবেন দিন। তাদেরকেই শেখানো, পড়ানো, রাজনৈতিক দলের পোষা গুন্ডা, চক্রান্ত, ষড়যন্ত্র এসব বলে আজ বিকেল থেকে দুপুর থেকে পুলিশ নামিয়ে এই তছনছ করে দেওয়ার
ষড়যন্ত্রের পাল্টা ষড়যন্ত্রের কারণটা কি? কতটা ভয়? আসবো আজকের ভিতরে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি, সাংঘাতিক ছবি, এই মুহূর্তে সাংঘাতিক ছবি। পুলিশ কোথায় গেল? পুলিশ কোথায় গেল? এই মুহূর্তে প্রশ্ন উঠছে। তুমি কমিশনার স্যার, পুলিশের কাছে খবর ছিল না এত বড় মত হচ্ছে? ঠিক আছে, আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা? You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. এই দুটি সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে, একটি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, একটি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে, এই দুটো সমাবেশই সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি। সেখানে সুপ্রিম কোর্ট কি বলেছেন আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে কোনো শান্তিপূর্ণ আন্দোলন হলে পুলিশ তাতে হস্তক্ষেপ করবে না। বুঝুন কাণ্ড। একবার বলছেন জমায়েত অবৈধ, একবার নিজেই বলছেন আদালতের অনুমতি আছে। হোমওয়ার্কের অভাব নাকি মরিয়ার চেষ্টা আন্দোলন বন্ধ করার? আগে থেকে উস্কানি, ষড়যন্ত্র তত্ত্ব ইত্যাদি ইত্যাদি বলে কি তবে কোনো আগাম প্রস্তুতি সেরে রাখলো মমতার পুলিশ? যারা উস্কানি দেবেন, যারা মৃত্যুর কথা বলবেন, লাশ ফেলে দেব, গুলি চালাতে হবে, যারা এগুলো বলবেন, তারা তো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নন। তারা তো চাইছেন উস্কানি দিয়ে একটা অশান্তির আবহ, একটা হিংসাত্মক একটা পরিবেশ তৈরি করতে কালকের আন্দোলনকে ঘিরে। বাহ, কলকাতা স্কটল্যান্ড ইয়ার্ড আরজিকর তাণ্ডবের খবর পায় না তাণ্ডব চলাকালীন, কিন্তু আন্দোলনে কে বা কারা অশান্তির পরিকল্পনা করছে সে খবর দিব্য চলে আসে। ছাত্র সমাজকে সামাজিক মাধ্যমে অনুসরণও তাদের কাছে বড় মাথা ব্যথা। শুরু থেকে বলা হচ্ছে যে এই আন্দোলনটি সম্পূর্ণ অরাজনৈতিক। কাদের ফলো করা হয় পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে আপনারা দেখতে পাচ্ছেন। সামাজিক মাধ্যমে অনুসরণ বেআইনি কিভাবে তা অবশ্য দেবা না জানন্তি। ছাত্র সমাজ এদেশে নিষিদ্ধ সংগঠন এমনটাও নয়। তবে কিনা এত প্রচারের পর আদালতে এই ছাত্র সমাজের বিরুদ্ধে আইনি লড়াই লড়ে আসার পরও পুলিশ জানে না এই সংগঠনের নাম। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নামে কোনো সংগঠনের অস্তিত্বের কথা এর আগে আমরা শুনিনি। শেষ কবে কোনো আন্দোলন বা কর্মসূচি নিয়ে এত মাথা ঘামিয়েছে মমতার পুলিশ? এমনিতেই এ রাজ্যে তৃণমূল বিরোধী যে কোনো কর্মসূচিতে অলিখিত নিষেধাজ্ঞা আছে। আদালতে না গেলে প্রায় কিছুই করার অনুমতি পাওয়া যায় না। তাহলে হঠাৎ পুলিশের অনুমতির এই ধোয়া তোলা কেন? যে পুলিশ আরজিকরের ভাঙচুরে স্রেফ দর্শক, সেই পুলিশ হঠাৎ এত তৎপর কেন? পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেই যে সমস্যার সমাধান, পুলিশ রাজের ফাঁস আরো শক্ত করে কি তা মিটবে? রিপাবলিক বাংলা। এই প্রতিবেদন থেকে স্পষ্ট আপনাদের কাছে ঠিক কি বলতে চাইছি, ঠিক কি বুঝতে চাইছি। আমার একটাই প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আজকের বিতর্ক শুরু করবো, আমার আজকের অগ্নিবাণ। নবান্নের পথে জনতাই, এর কোনো রাজনৈতিক রং নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ যাই দাবি করুন না কেন, মানুষ সত্যিটা বুঝে নিয়েছে। ভয় পেয়েছেন মমতা, ক্ষমতা হারানোর ভয়, গদি টলমল হয়ে যাওয়ার ভয়, নবান্ন ছেড়ে চলে যেতে বাধ্য হওয়ার ভয়। কোন ভয়টা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন আমি একে একে পরিচয় করে দিই আপনাদের সঙ্গে। আমার একদম বাদিক থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আইনজীবী এবং তৃণমূল সমর্থক অনির্বাণ। আমার সঙ্গে রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা। রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক। এবং আমার সঙ্গে রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক। অরিত্র অভিনয়ের সঙ্গে সঙ্গে যে কোনো সামাজিক বিষয়ে, চলমান যে কোনো সামাজিক বিষয়ে কথা বলেন, কথা বলতে পছন্দ করেন। এবং আমার সঙ্গে রয়েছেন ভাস্কর ঘোষ, যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক। আমার সঙ্গে শুভঙ্কর হালদারও যোগ দেওয়ার কথা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে। এখনও শুভঙ্করবাবু হয়তো আপনাদের তাদের সাংবাদিক বৈঠকের পরে সময় করে উঠতে পারেননি। আমি একেবারে শুরুতে ভাস্কর ঘোষ আপনার কাছে যাব, তার একটাই কারণ, ছাত্র সমাজে আন্দোলন, একটু আগে ওরা সাংবাদিক বৈঠক করছিলেন, আমি দেখলাম আপনাদের মঞ্চ এবং যৌথ সংগ্রামী মঞ্চ এবং তার মধ্যে যে বিভিন্ন চাকরি প্রার্থী যারা বহুদিন ধরে অনশন করছেন, রাস্তায় রয়েছেন,
যোগ্য চাকরি প্রার্থী যারা, তারাও আপনাদের মঞ্চের অন্তর্ভুক্ত হিসেবে তারা যোগ দিচ্ছেন আগামীকালের আন্দোলনে। কিন্তু কেন? এটা তো অভয়ার বিচারের দাবিতে আন্দোলনে, এই আন্দোলনে আপনারা কেন, সেটা যদি একটু ব্যাখ্যা করেন প্রথমে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, যৌথ সংগ্রামী মঞ্চ নয়। এবং যে কথাটি প্রথমেই আমি বলি যে এডিজি নবান্ন থেকে নিজের চেয়ারে বসে বললেন, সেটা সর্বৈব মিথ্যা কথা, যে কোনো অনুমতি নেওয়া হয়নি। উনি যখন প্রেস কনফারেন্স করছেন তার 10 মিনিট আগে আমরা আমাদের পক্ষ থেকে চিঠি পাঠিয়ে আমাদের কর্মসূচি সম্পর্কে বিশদে জানিয়েছি। এবার দ্বিতীয় প্রশ্নটাতে আসি। যে মেয়েটা ধর্ষিতা হয়েছেন আরজি করে, শক্তিগড়ে, বিষ্ণুপুরে, তারা আমার স্বজন নয়। আমার বাড়িতে আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার কন্যা নেই। যদি থেকে থাকে, আমাদের প্রত্যেকের বাড়িতে আছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত এই কারণের জন্য, কারণ এই রাজ্যে এমন একটা সরকার আছে যে সরকার ধর্ষকদের, খুনিদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সাজা দেওয়ার পরিবর্তে তাদেরকে আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী সহ তার সপার্ষদ মাঠে নামেন, যাতে করে ধর্ষকরা, খুনিরা খুব বহাল তবিয়তে গোটা রাজ্য জুড়ে ঘুরে বেড়াতে পারে এবং যারা নির্যাতিতা হচ্ছেন তাদের জন্য বিচারের বাণী যেন নিভৃতে কেঁদে বেড়ায়। আগামীকালকে গোটা রাজ্য জুড়ে যে মানুষ এতদিন থেকে পথে নেমেছেন, সেই রাজ্যবাসীই আসবেন। আমরা মনে করেছি যে আমরা যারা বসে আছে আন্দোলনে, এই যে আমার ভাই ছেলে মেয়েগুলো বসে আছে, তাদের চাকরিগুলো চুরি গেছে, তারাও কিন্তু বিগত 6 বছর ধরে, 7 বছর ধরে, কেউ 10 বছর ধরে এই রাজ্যের সরকারের দ্বারা প্রতিনিয়ত ধর্ষিত হয়েছেন। আমরা তারও বিচার চাইতে যাচ্ছি আগামীকালকে। এবং হাওড়া স্টেশনে জমায়েত, এই রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক, চাকরি প্রার্থী সহ আদিবাসীদের সংগঠন, তারা সবাই নামছেন। সাধারণ মানুষও নামবেন আমাদের সাথে। কালকে ন্যায় বিচারের দাবিতে আমরা পথে নামছি। আমাদের বাড়ির যে মানুষগুলো বেঁচে আছে এখনো, যাদের পরিণতি ওই আরজি করের আমার বোনটির মতো হয়নি, তাদের সুরক্ষার দাবিতে নামছি। বেশ, ভাস্করবাবু আমার সঙ্গে থাকুন। আমি অনির্বাণ ব্যানার্জির কাছে আসবো। অনির্বাণ, এই সংগ্রামী যৌথ মঞ্চ, তার সঙ্গে সঙ্গে ছাত্র সমাজ বলে সদ্য উদ্ভূত একটি সংগঠন, এডিজি দক্ষিণবঙ্গ মুখে বলছেন বটে, এদের নাম শুনিনি, জানি না, কিন্তু এদের আন্দোলনের ডাক নিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে কপিল সিব্বল আবেদনও জানিয়ে ফেলেছিলেন, ব্যর্থ হয়েছেন, সেটা অন্য কথা। কিন্তু আমি বলছি, এদের এই অরাজনৈতিক চরিত্রটাই কি মমতা বন্দ্যোপাধ্যায় বা আপনাদের এত ভয়? এখানেই সমস্যা, এই জন্যই দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন ষড়যন্ত্র বলে? ধরা যাক মমতা বন্দ্যোপাধ্যায় আরশোলা থেকে ভয় টয় পান, হতে পারে ছোটোবেলায় মায়ের কাছে জুজু বুড়ির গল্প শুনেও ভয় পেতেন, এরকম অনেক কিছুই হতে পারে। আমরাও ভয় পাই নানা কিছু থেকে। রাত্রেবেলা গাছে ওটা কী নড়ছে দেখে ভয় পেতাম, মমতা দিদি হয়তো এরকম ভয় পেতেন, এখনও পান কিনা আমি জানি না। আপনি আজ পর্যন্ত ভয় না পেয়ে কারোর দিকে হাত তুলেছেন? আমি বলছি না তুলেছেন কি, আমি স্বাভাবিক মানবিক প্রবৃত্তির কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা, কিন্তু আমি জানি পিঁপড়েটাও কামড়ায় ভয় পেলে। কামড়ালে আর ভয় পাবো কেন? মানে কামড়াতে পারে, সেই ভয়টা থাকতে পারে। না, পিঁপড়েটাও কামড়ায় ভয় পেলে, মানে পিঁপড়ে যখন কামড়াচ্ছে তখন তারও ভয় থাকে, যাকে কামড়াচ্ছি সে তোমার ক্ষতি করতে পারে। তো আমি জিজ্ঞাসা করছি, এই দাঁতনক বার করছে পুলিশ, এটা কিসের লক্ষণ? আচ্ছা, আহ্লাদের লক্ষণ না, এটার লক্ষণ হচ্ছে এটাই যে আগামীকাল যেটা হতে চলেছে বলে অনেকে খুব হুঙ্কার দিচ্ছেন এবং নিজেরাই বলছেন আমরা তো প্রেস কনফারেন্সটাই করতে পারি না। যারা শান্তিপূর্ণভাবে প্রেস কনফারেন্সটাই করতে পারে না, তারা শান্তিপূর্ণভাবে কালকে নিশ্চয়ই অশান্তি করতে যাচ্ছে। হ্যাঁ, তারা কালকে যে আন্দোলনের ডাক, আমি বুঝি না এদের এত মেরুদণ্ডের অভাব কেন, নিজেদের নামে বলতে পারছে না কেন? যারা অর্গানাইজার তারা অনুরোধ করেন কোন রাজনৈতিক দলকে আসতে বারণ করবো। হ্যাঁ, তার নিজেরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আমরা তো প্রত্যেকে জানি, রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকতেই হবে। এখানে বলছি যারা আয়োজক হিসেবে নিজেদেরকে দাবি করেছেন, তারা কেউ ঘাসে মুখ দিয়ে চলেন না, আমরাও কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকুন না, 100 বার থাকবেন, কোনো অসুবিধা নেই তো, কিন্তু সেইটা নির্দ্বিধায় প্রকাশ্যে বলতে কি লজ্জা করে? কোথাও কি এত পাপ করে বসে আছেন যেটা বলতে পারেন না? আসলে সেটাই হলো আসল ঘটনা। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এটা করছেন, এটা জানেন আগে? কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এটা করছেন আপনাদের মনে হচ্ছে? যারা যারা আহ্বায়ক বা যারা যারা ডাক দিয়েছেন, যারা মুখ হিসেবে সামনে এসছেন, তারা প্রত্যেকেই যে রাজনৈতিক দলের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত, এবং সেটা একটি রাজনৈতিক দল, সেটা আমরা প্রত্যেকে জানি। এটা আপনাদের কাছে যেমন খবর আছে, কিন্তু আপনারা বলবেন না। সেটা আপনাদের জানি যে আপনি তৃণমূলকে সমর্থন করেন, আবার আপনি বাংলা থেকে অবাঙালিদের খেদাওকেও সমর্থন করেন। তাহলে কি ধরে নেব দুই দিয়ে চার তৃণমূল বাংলা থেকে অবাঙালি খেদাও সমর্থন করে? কাউকে কোনোদিনই সমর্থন করিনি, কিন্তু আমি এখানে আপনি প্রকাশ্যে বলতে আমি সমর্থন করি, আমি তো করি। এখানে তো আপনি যদি আমাকে এখন জিজ্ঞাসা
দেখুন তাহলে কি ধরে নেবেন তৃণমূলের ক্রাই আপনি যেটা সমর্থন করেন অবাঙালি খাদাও আমি তৃণমূল তো বলেনি কোনোদিন দেখাতেই পারবেন না বলেনি তো কোনো আপনি দেখাতেই পারবেন আমি কোনোদিনই করিনি আমি দেখাতেই পারবেন না কিন্তু যারা এখানে মুখ হিসেবে উপস্থিত হয়েছে আমরা প্রেস কনফারেন্সটিতে বা বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গেই থাকে তাদের অনেকে পদাধিকারী রয়েছেন এমনকি আমাদের বিধানসভার বিরোধী দলের নেতা তিনি নিজে এখানে থাকবেন বলেছেন থাকবেন এই থাকবো কিন্তু বলবো না এই ধরি মাছ নাচুই পানি ঘোমটাও দেবো খ্যামটাও নাচবো কি দরকার সরাসরি নাচো না এই কারণে তারা করতে পারছে না আপনাদের আতঙ্কের জায়গাটা কোথায় আমি বুঝতে পারছি না এডিজি দক্ষিণবঙ্গ প্রেস কনফারেন্স করতে বসে গেলেন আতঙ্কের জায়গা কেউ চেনে না একটা সংগঠনকে হ্যাঁ আতঙ্কের জায়গাটা হচ্ছে আপনারা একটা আনভেরিফাইড ভিডিও নিজেরাই বললেন ভেরিফাই করে সেটাকে আবার খবর বলে চালাচ্ছেন এটা যদি বলে আতঙ্কের কারণ এটা আতঙ্কের কারণ আমি শুরুতেই বললাম যে কলকাতা পুলিশ যতক্ষণ না বলছে এটা ফেক যতক্ষণ না বলছে এটা বানানো ভিডিওটা চালাবেন চালিয়ে দায় ঠেলবেন আরেকজনের ঘাড়ে তাকে বলতে হবে ফেক আপনি বলুন না এটা আরে বিনীত গোয়েল তো ব্যাপারে খুব বড় বলছেন কেন যাচাই করিনি বিনীত গোয়েল তো খুব বড় আপনি বিনীত গোয়েল ছেড়ে দিন আপনি নিজের চ্যানেল এটা আপনার চ্যানেল বা আপনাদের চ্যানেলে নিয়ে আসেন লালবাজারে এটা আপনাদের চ্যানেল তো আপনারা একটা ভিডিও চালাচ্ছেন নিজেরাই বলছেন যাচাই করিনি তাহলে চালাচ্ছেন কেন যাচাই করিনি সমাজ মাধ্যমে ঘুরছে তাহলে চালাচ্ছেন কলকাতা পুলিশ বলুক মিথ্যে সমাজ মাধ্যমে হাজারটা জিনিস চলে আপনি তো সংবাদ মাধ্যম সমাজ মাধ্যম অনির্বাণ আপনি যাদের হয়ে ব্যাট ধরছেন তারা কিন্তু ফেক বলছে না আমি তারা কি বলছে না পরের কথা আপনি নিজে বলুন ইন্দিরা মুখার্জি একটু আগে সাংবাদিক বৈঠক করে আচ্ছা আপনি শুনুন না পুলিশ কি বলছে পুলিশ নিজে কি বলছে শুনুন পুলিশ নিজে কি বলছে শুনুন না আপনি আমার মুখ দিয়ে বলাবেন কেন আমি শুধু চাইছি পুলিশের মুখ দিয়ে বলাতে পুলিশ বলছে আনরিয়াল ইন্দিরা মুখার্জি কি বললেন একটু আগে ফেক ভিডিও বললেন কি না বললেন না খুব আশা করে বসেছিলাম বলবেন ফেক ভিডিও খুব আশা করে এটাতেও বসে আছি যে অনির্বাণ যেমনটা চাইছেন রিপাবলিক বাংলা নামে 2-4টি চিঠি আসুক কিন্তু 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 আরে আমি প্রথম চাই পুলিশ বলুক এটা আনরিয়াল ইন্দিরা মুখার্জি কি বলছেন শুনুন কি বলছেন যেটাকে প্লেস অফ অকারেন্স বলে বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আরজি কর হসপিটালের 3rd ফ্লোরে সেমিনার রুম সেটাই হচ্ছে বেসিক্যালি প্লেস অফ অকারেন্স এবার এই যে সেমিনার হলটা এটা হচ্ছে গিয়ে মোটামুটি 51 ফিট আর 32 ফিট এইখানে এই ঘরের মানে সেমিনার হলের একটা পোর্শনে কিন্তু ডেড বডি ছিল এবং যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এই ঘরটা 40 ফিট অবধি কিন্তু পুলিশের কর্ডন অফ করা ছিল ভয়ঙ্কর মিথ্যা কিভাবে ধরা পড়ে জগন্নাথবাবু ছোটবেলায় আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অঙ্ক তো সবাই করেছি ওনার মধ্যে ঘরটার মাপ 51/32 ফিট অরিন্দমবাবু আছেন জিজ্ঞাসা করবো একটু বাদে আমি ঠিক বুঝতে পারলাম না 51 ফিটের ঘরে পুলিশ কোনো একটা পয়েন্ট থেকে 40 ফিট দূরে দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু যেদিকের মাপটা 32 ফিট তাতে 40 ফিট দূরে দাঁড়াবে কি করে পুলিশ কি ঘরের বাইরে দাঁড়িয়েছিল জগন্নাথবাবু মানে আমি বলছি প্রেস কনফারেন্সটাই ফেক নয় তো কেমন একটা অদ্ভুত লাগছে পুলিশের কথা শুনে দেখুন স্পষ্টভাবে দুটি ধারা চলছে এক আরজি কর নিয়ে শুধু প্রতিক্রিয়া করছে পুলিশ একটার পর একটা খামতির কথা একটার পর একটা গাফিলতির কথা একটার পর একটা তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গ উঠছে প্রশ্ন উঠছে সংশয় উঠছে ধোঁয়াশা উঠছে তার প্রতিক্রিয়ায় নামানো হচ্ছে পুলিশকে উল্টো দিকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন আন্দোলন নিয়ে আমরা পুলিশের অতিক্রিয়া দেখলাম কাল বাঙালি ছাত্ররা যাবে এক দাবি নিয়ে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ আর আজকে নবান্নতে প্যারেড করানো হলো কোন অফিসারদের মনোজ ভার্মা প্রবীণ ত্রিপাঠী সাথী ভাঙ্গালিয়া আদি এদিকে মুখ্য সচিব বিবি গোপালিকা ডিজি রাজীব কুমার বিনীত গোয়েল মিরাজ খালিদ এদের নেতৃত্বে বাঙালি ছাত্রদের উপর দমন হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী অবাঙালি অফিসারদের দিয়ে বাঙালি ছাত্রদের উপর কাল চরম দমন পীড়নের নীতি নিয়ে এক সিনিস্টার ডিজাইন করেছেন এবং সেটাকেই ক্যামোফ্লেজ করার জন্য হয় আলাপন বন্দ্যোপাধ্যায় কখনো না হলে সুপ্রতিম সরকারের মতো অফিসার যারা বাঙালি অফিসার তাদেরকে মুখ করে কিছু বলানোর চেষ্টা করছেন আজকে যে অফিসারদের প্যারেড করানো হয়েছে দেখুন যে যে জায়গায় জমায়েত হবে সেখানকার এই যে আপনারা ছবি দেখাচ্ছেন এই যে প্যারেড করা পুরো ফ্রেম যদি আপনারা দেখান তাহলেই আপনারা দেখাতে পারবেন কালকে কোন অবাঙালি অফিসারদের দিয়ে এই সাদা সিধে বাঙালি শান্তিপ্রিয় ছাত্রদের উপর তারা গোলমাল বাঁধানোর চেষ্টা করছে এই অতিক্রিয়া আর প্রতিক্রিয়ার পরিবর্তে সবাই 100% বাঙালি তো কালকে সবাই সরকার দেখাচ্ছে কিনা কে ফেসবুকে কাকে ফলো করছে সুপ্রতিম বাবু আপনার ফেসবুক পেজে আপনার প্রোফাইলে এই ফলোয়ারদের লিস্ট বা আপনি কাকে ফলো করেন তা নিয়ে আমিও 10টা প্রশ্ন করতে পারি আপনার মতো একজন বুদ্ধিমান পুলিশ অফিসার এ ধরনের বোকা বোকা জিনিস করছেন এটা কি কারোর পরামর্শক্রমে মানাচ্ছে না এটা আপনাকে লোকে হাসছে এসব দেখে কি করছেন এসব কার নির্দেশে সব করছেন এই লোকে তো আপনাকে চটি চাটা বলবে কি করব বলুন সমাজ আপনাকে চটি চাটা বলবে যা পরিস্থিতি তৈরি হয়েছে আইপিএস হয়েছেন সংবিধানের মান্যতা দিয়ে কে কাকে ফলো করছে আর এই জিনিস কেন দেখাচ্ছে
দ্বিতীয়ত হচ্ছে দেখুন এই যে ছাত্র সমাজের ডাকা আন্দোলন, সেই আন্দোলনে দিয়ে বিজেপির স্ট্যান্ড স্পষ্ট। আমরা যেদিন রাত দখলের আন্দোলন হয়েছিল সেদিনও আমাদের সমর্থকদের বলেছিলাম যে ভাই এই আন্দোলন সামিল হও, আর সমাজকে আওয়াজ তুলতে হবে। এই যে নির্যাতিতা হয়েছেন, ধর্ষিতা হয়েছেন আমাদের যে বোন, খুন হয়েছেন আমাদের বোন, এখানে কোনো রাজনৈতিক রং দেখা যাবে না, যাও শাঁখ হাতে, যাও শাঁখ বাজাও। নামিয়েছিলাম আমরা, দেখিনি কে ডেকেছে, কিন্তু আমরা বামেদের মতো ভণ্ডামি করিনি যে এদের আন্দোলন কারোর আন্দোলন নয়, হঠাৎ করে ডাকা কিছু ছাত্রের অতি উৎসাহে ডাকা আন্দোলন, সেই আন্দোলনে সবাই এখন সামিল হচ্ছে। এবং পুলিশ কেন আজকে হতচকিত হয়ে গেছে, কারণ পুলিশের কাছে ধীরে ধীরে ইনপুট আসতে শুরু করেছে কিভাবে জেলা থেকে আস্তে আস্তে ছাত্ররা আসতে শুরু করেছে। সুপ্রিম কোর্টের রেস্টুরেন্ট মেইনটেনেন্সের অর্ডার থাকার ফলে যেখানে সেখানে তাদের ধরে অ্যারেস্ট করতে পারছে না, আর এখানে কিভাবে সামলানে বুঝতে পারছে না, তার কারণ এই ছাত্রদের কোনো নেতা নেই। আমি জগন্নাথবাবু একটু জানিয়ে দিই, এই আমরা যখন কথা বলছি তখন দ্বিতীয়বার আরেকবার সুপ্রতিম সরকার সাংবাদিকদের সঙ্গে কথা বললেন এবং বললেন তিনি সাংবাদিক বৈঠক প্রথমবার করার 5 মিনিট আগে মেলটা আসে, তিনি তখন জানতেন না, পরে দেখেছেন এবং সেই মেলে একদিকে ছাত্র সমাজ তাদেরকে জানিয়েছে যে তারা কালকে এরকম একটা প্রোগ্রাম নিতে চায়, কিন্তু কোন রুট ইত্যাদি তারা জানায়নি, ফলে তাদের পারমিশন দেওয়া হয়নি, বাতিল করছেন। এবং সংগ্রামী যৌথ মঞ্চ রুট ইত্যাদি সব জানালেও পারমিশন দেওয়া হয়নি, তার কারণ তাকে নেট পরীক্ষা আছে এবং সংরক্ষিত এলাকা, ফলে এরকম হঠাৎ করে কর্মসূচি নেওয়া যায় না। আমি শুভঙ্কর হালদার ছাত্র সমাজের পক্ষ থেকে আমার সঙ্গে জয়েন করেছেন, আমি তার সঙ্গে প্রথম কথা বলবো এবং তারপরে ভাস্কর ঘোষ। শুভঙ্কর বাবু, আগামীকাল আপনাদের কর্মসূচি কিন্তু শেষ পর্যন্ত কলকাতা পুলিশের কোনো অনুমতি পেল না, আপনারা কর্মসূচি করবেন না পিছিয়ে যাবেন? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ, যেটা বলতে চাইছি যে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই আন্দোলনে কোনো রকমভাবে প্রশাসন হস্তক্ষেপ করতে পারবে না। তাই আমাদের মিছিল যথা সময়ে একদম যে রুট এবং যে রাস্তা ঠিক করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের যে পেজ ওখানে দেওয়া আছে সেই রুটেই সেই অভিযান চলবে। এবার পুলিশ প্রশাসনকে আমি প্রার্থনা করব হাত জোর করে, আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলেই তবেই যে আরজি করের বোনটি সে তার ন্যায় বিচার পাবে। আপনারা শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, পুলিশ প্রশাসনের কাছে আমি হাত জোর করে বলছি, যে মেয়েটিকে আরজি করে এই ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে, আমি পুলিশের কাছে একটা শুধু প্রার্থনা করছি, সে লাস্ট তার যখন প্রাণটা তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সে তার কি পরিস্থিতি হয়েছিল এবং এই ভয়ঙ্করভাবে যেভাবে তার গলা ধরা হয়েছিল, তার চোখ ফেটে রক্ত বেরিয়ে এসেছিল। যদি পশ্চিমবাংলার পুলিশের প্রতি আমার বিশ্বাস আছে, আপনারা নিশ্চয়ই এর ন্যায় বিচার দেবেন। আমরা সেই কারণেই আজকে পথে নামছি। কালকে যদি গুলি খাই, যদি প্রশাসন গুলি চালায়, আমরা হাসতে হাসতে গুলি খাবো। আমি ব্যক্তিগতভাবে একটা প্রশ্ন শুভঙ্কর বাবু, প্রশাসন গুলি চালায় বা চালাবে এটা আপনাদের কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে হঠাৎ গুলি চালানোর কথা কেন মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। প্রশাসন গুলি চালাবে এটা কেন আপনাদের মনে হচ্ছে? হঠাৎ গুলি চালাবেই বা গুলিই চালাবে এটা কেন মনে হচ্ছে আপনাদের? অন্য কিছু তো করতে পারে, জল কামান ব্যবহার করতে পারে, লাঠিচার্জ করতে পারে, পুলিশের তো আটকানো অনেক রকম উপায় আছে, সেগুলো ব্যবহার করবে না, শুধু গুলি চালাবে বা গুলিটাই চালাবে শেষ পর্যন্ত, এটা কেন মনে হচ্ছে আপনাদের? কিসের ভিত্তিতে? না না, কিসের ভিত্তিতে যদি আমি বলি যে এই পশ্চিমবঙ্গের সরকার করতে পারে না এমন ধরনের কিছু নেই। এর আগেও পার্কস্ট্রিট কাণ্ডে গণধর্ষণ হয়েছিল, সেখানেও সেই গণধর্ষণ কাণ্ডে যিনি বোনটি ছিলেন তাকে বলা হয়েছিল, এই মুখ্যমন্ত্রী বলেছিলেন তার চরিত্রের দোষ আছে। তিনি তো যখন এরকম বিভিন্ন রেপ হয়েছে পশ্চিমবাংলার বুকে, কখনো বলেছেন শরীর থাকলে এরকম ধর্ষণ হয়। এই ধরনের যে মুখ্যমন্ত্রীর যে তার স্পিচ, যার এরকম ধরনের কথাবার্তা, আমরা কিন্তু আমার একটা জায়গাতে একটু আপত্তি আছে, অনির্বাণ বাবু আরজিকর মেডিকেল কলেজে যারা সেদিনকে হামলা করতে এসেছিল, মানে আমার চোখে যারা একেবারে খাঁটি হাড়মাদ, মানে হাড়মাদ বলতে আমি এরকম লোকজনকেই বুঝি, তো এই হাড়মাদগুলোকে মুখ্যমন্ত্রী বলেছেন খুব সহানুভূতির সঙ্গে ডিল করা হয়েছে। কেন না
কলকাতার পুলিশ খুব সহানুভূতির সঙ্গে এগুলোকে দেখে, সহানুভূতির সঙ্গে হারমাত ডিল করেছে পুলিশ। আপনার মনে হয় শুভঙ্কর বাবুর কথা কোনো ভ্যালু আছে? কালকে ওদেরকে সহানুভূতির সঙ্গে ডিল করবে না? ওরা মিথ্যেই ভয় পাচ্ছে মনে হয় না আপনার নাকি? কৌতূহল ছিল এটা কোথাকার ছাত্র, এখন আমি বুঝতে পেরেছি যেটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ছাত্র সমাজ। এইবার আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল যে ঘটনাটা আজ 12 দিন হলো সিবিআইয়ের হাতে রয়েছে, তার বিচার তারা কলকাতা পুলিশের কাছে চাইছে। এরকম অসাধারণ ছাত্র সমাজ আমাদের, ওরকম অসাধারণ পুলিশ আমি দেখতে পেয়েছি। একটু আগে এডিজি দক্ষিণবঙ্গ কি বলেছেন জানেন অনির্বাণ বাবু? 1 মিনিট আপনাকে জানিয়ে রাখি, চাইলে বাইকটা শুনিয়ে দেবো একটু বাদে। না শুনুন না, বুঝি সেটা ভেরিফাই, আপনি কি বলেন? হ্যাঁ একদম ভেরিফাইড, প্রেস কনফারেন্স করে বলেছেন, শুনিয়ে দেবো বাইকটা। আচ্ছা, এডিজি দক্ষিণবঙ্গ কবে নবান্নে যারা কাজে আসেন তারা কাজে আসবেন এটা এনশিওর করতে পারেন বলে আপনার মনে হয়? মানে কোন অধিকার এনশিওর করতে পারেন? আচ্ছা, সেটা বাইকটা দেখলে আমি বলতে পারবো এক্স্যাক্টলি উনি কি বলেছেন, তার উত্তর বাইকটা শুনিয়ে দিচ্ছি আপনাকে, তারপর আসছি আপনার কাছে। জগন্নাথ বাবু হাত তুলছিলেন। জগন্নাথ বাবু, দেখুন, দুটি বিষয় এ প্রসঙ্গে স্পষ্ট করা দরকার। এক হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের বিচার, এবং হতে পারে যে কেন্দ্রের সঙ্গে স্টেট গভর্নমেন্টে যারা আছে একদম হস্টিলিটি আছে, হস্টাইল গভর্নমেন্ট আছে, কিন্তু তারপরেও কোনোভাবেই আমরা ভারতবর্ষের কোনো প্রান্তকে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে তার প্যারালাল আমরা টানতে দিতে পারি না। আমরা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোনো প্রান্তকে আমরা সেখানকার পরিস্থিতি করতে দিতেই পারি না। তাই অনেকে যেটাকে বাংলাদেশের সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আমরা একেবারে বলছি এই ঘটনা ভিন্ন, সম্পূর্ণভাবে ভিন্ন, এবং আমাদের সিস্টেম তা করতে দেবে না। বাংলাদেশের থেকে আমাদের কি রাজ্য কে কেন্দ্র, সমস্ত কার সিস্টেম এর থেকে অনেক স্ট্রং, এবং কেন্দ্র এ ব্যাপারে নজর রাখছে। দ্বিতীয়ত, এই যে শুভঙ্করকে দেখলে একটি বাচ্চা ছেলে, শুভঙ্করের প্রতিক্রিয়া, শুভঙ্করদের বাকি যারা বন্ধু বান্ধবরা যারা আজকে প্রেস কনফারেন্স করছে তাদের দেখে কোনোভাবেই মনে হচ্ছে যে এরা কোনো হিংসক আন্দোলন করতে নেমেছে। কোনোভাবেই কি মনে হচ্ছে বাবু বজরঙ্গি দেখে না? এক মিনিট, কিন্তু ওরা গুলি চালানোর ভয়টা কেন পাচ্ছেন জগন্নাথ বাবু? মানে মমতার পুলিশ তো আমি দেখছি হারমাতদের বেশ তোয়াজ করেই রাখে, আরজি করেছে না? যারা যে পুলিশ হাসপাতাল ভাঙতে আসে হারমাতদের তোয়াজ করে, তারা ছাত্রদের উপর গুলি চালাবে আমার কিন্তু বিশ্বাস হয় না। বিশ্বাস করুন, আমার বিশ্বাস হয় না। আপনি বিশ্বাস করেন? দেখুন, এটার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে সারা দিনের তার যে অ্যাটিটিউড, তার প্রশাসনের যে অ্যাটিটিউড বলছে যে পুলিশ কোনো রকম গোলমাল ঘটানোর পরিকল্পনা করছে। এবং আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর আছে, আপনাকে আমরা সেই ছবিও দেখাতে পারি। গতকাল পদাতিক এক্সপ্রেসে আলিপুরদুয়ার থেকে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু ছেলে সারা ওখান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে পদাতিক এক্সপ্রেসে উঠেছে। আমরা স্থানীয়ভাবে আমরা ওই তাদের ছবি দিয়ে যেখানে যেখানে জানানো সেখানে আমরা জানি আরপিএফ কি ব্যর্থ, তাদের কিছু কিছু ক্ষেত্রে তাদের এখানে যা করা হয়েছে, কিন্তু আমরা একটা মোটিভ দেখছি পুলিশ সেটাকেই প্রিএম্প্ট করে আজকে গোলমালের কথা বলে রাখবা। আসলে এটা পুলিশেরই একটা চক্রান্ত আছে। আমার মনে হয় শুভঙ্কর বা বাকি তারা এটা করছে, কিন্তু সাধারণ যে ছাত্রছাত্রীরা আসছে, বাঙালি ছাত্রছাত্রীরা আসছে এই বাংলার মেয়ের রেজিগনেশন চাইতে, কিন্তু সেই বাংলার মেয়ে মানে একটা বড় সংখ্যায় অবাঙালি অফিসারদের দিয়ে তাদের নেতৃত্বে এই বাঙালি ছাত্রছাত্রীদের উপর নিপীড়নের জন্য প্রস্তুতি নিয়ে রাখছে। এক তো লোহার পাহাড় তুলেছে, এবং সেই পাহাড় তোলার পরে এদের উপর যে কোনো ভাবে দমনমূলক আচরণের জন্য ব্যাটারি অফ অবাঙালি অফিসার তাদেরকে রেডি করা হচ্ছে। এবং আমার কাছে আমি একদম স্পষ্ট এই ভাষায় আমি কখনো কথা বলিনি, কিন্তু আমি আজকে যা দেখলাম এর মধ্যে একটা সিনিস্টার ডিজাইন আমি দেখছি। বিশেষ করে যে চরিত্রগুলো রয়েছে, রাজীব কুমার, মনোজ ভার্মা, প্রবীণ ত্রিপাঠী, এদের বিভিন্ন কেসে অতীতে এদের অতীত কিন্তু খুব সুন্দর না। যেহেতু এদের অতীত সুন্দর না, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমে কালকে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলন দমন করার জন্য এই টিমকেই আজকে সুপ্রতিম সরকার ডিসপ্লে করেছে, তাই আমার মধ্যেই একটা আশঙ্কা কাজ করছে যে এই যে ভাইয়েরা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে যারা হচ্ছে কালকে নবান্ন পর্যন্ত যাওয়ার কথা বলছে, এনগেজ করতে পারতেন তো। আজকে হুমকি না দিয়ে পুলিশ, মুখ্যমন্ত্রী তো নিজে বলতে পারতেন যে ভাই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের প্রতিনিধিরা আমার সঙ্গে এসে দেখা করো, আমি তোমাদের সঙ্গে কথা বলবো। আর বিচারের কথা বলছেন যে সিবিআইয়ের কাছে তদন্ত চলে গেছে, কেন আমরা বিচার চাইছি? দেখুন, অভয়ার ঘটনা বা তিলোত্তমার ঘটনা, ইটস এ ফেলিয়ার অফ দ্য সিস্টেম। নির্ভয়ার ঘটনা ঘটেছিল একটি দিল্লি শহরের উপর দিয়ে বয়ে চলা একটি বাস, গভীর রাতে সেখানে গিয়ে কোনো দুষ্কৃতীরা এসে কাণ্ড ঘটেছিল, সমাজের একটি বিকৃতি। কিন্তু এখানে একজন পিজিটি ডক্টর, তার 36 ঘন্টা ডিউটিতে, অন ডিউটি ডক্টর, সে তার বিশ্রামরত অবস্থায় তার হসপিটালে তার কর্মস্থলে রয়েছেন, সেখানে সিকিউর এনভায়রনমেন্টে রয়েছেন, তার মধ্যে গিয়ে যদি সেখানে রেপ হয়,
ধর্ষণ হয়, খুন হয়, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতা, পুলিশি ব্যবস্থার ব্যর্থতা এবং সামগ্রিকভাবে প্রশাসনের ব্যর্থতা। এই সামগ্রিক প্রশাসনের ব্যর্থতার দায় একমাত্র স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী। এই দায় না নেওয়া পর্যন্ত সমাজের যে রায়, আরজি করের বিচার চায় এবং বলছে এখন জনতা পদ ছাড়ুন মমতা, এই মমতাকে যতক্ষণ ছাড়ে ততক্ষণ পর্যন্ত ছাত্র সমাজ নয়, কাল দেখবেন ছাত্র সমাজের সঙ্গে সারা বাংলার অগণিত মানুষ জুড়বে। কলেজ স্কয়ার থেকে যাবে নবান্ন, সাঁতরাগাছি থেকে যাবে নবান্ন, হাওড়া স্টেশন থেকে নবান্ন, এবং পুলিশ কিচ্ছু করতে পারবে না। পুলিশকে শুধু একটা কথাই বলার যে পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। বেশ, আমি একটা কথা জিজ্ঞাসা করবো অনিন্দম বাবু আপনার কাছে। আমি ইন্দিরা মুখার্জির প্রেস কনফারেন্সটা থেকে আমার প্রশ্নের উদয়, আমি তারপরে এডিজি দক্ষিণবঙ্গের ওই অংশটা পেলেন সেটাও শোনাবো, অনির্বাণ শুনতে চেয়েছেন। আচ্ছা, 51 ফুট বাই 32 ফুট একটা ঘরে পুলিশ ক্রাইম সিন থেকে 40 ফুট দূরত্বে দাঁড়িয়ে থাকতে পারে, এরকম কোনো জ্যামিতি সম্ভব? বহুদিন ধরে পুলিশ, দেখুন উনি একজন সুপিরিয়র অফিসার, যে মাপটা উনি বলেছেন, আমি বলি। আমি দেখেছি আপনি যেটা বলেছেন সেটা দেখেছি, সেটা অনেকেই জিজ্ঞাসা করছে যে কথাটা উনি বলেছেন আর যে দূরত্বটা দেখিয়েছেন সেটা যদি বলতো আউটসাইড অফ দ্য পিও তাহলে আমরা হয়তো বিশ্বাস করতাম। ইনসাইড অফ দ্য পিও সেটা কিন্তু উনি বলেনি। এটা আমার মনে হচ্ছে যে উনি কেন বলেছেন সেটা উনিই জানেন। এবার আমি আপনাকে অনির্বাণবাবু বলে একটা কথা, যে আজকে সেই দিন থেকে আমি বলে আসি যে প্লেস অফ অকারেন্স ইজ এ হার্টের মতো, এসব তো বলেছি। আজকে আমি খুব মনে পড়ে, জানেন 21শে জুলাই আপনার 1993-তে, সেই সময় আমি কোনো একটা থানায় ছিলাম, প্রচুর গাড়িগুলো যাচ্ছিল, আমি ডাকছিলাম, তখন মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, যে তোমরা যাচ্ছ কেন? ওরা তখন বলেছিল যে অন্যায় যখন কোথাও অলিখিত আইন হয়ে যায়, গণপ্রতিরোধ তখন প্রহরীর মতো কাজ করে। কেন? আমাদের ইলেকশনে আমাদের ভোটারের মধ্যে আমাদের ছবি লাগাতে হবে, যদিও এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপারে। ঠিক, তো সেই সময় বোধহয় মনে আছে, সারা ভারতবাসী সব জানে মর্মান্তিক ঘটনায় 13 জনের মানুষের মৃত্যু হয়েছে। আজকে যে একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করব আপনাকে, তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার তুষার তালুকদার, তিনি প্রকাশ্যেই তার ঘরে লেনিনের ছবি রাখতেন। মানে তার রাজনৈতিক মত নিয়ে তার কোনো সমস্যা ছিল না, সেটা প্রকাশ্যে আনতে। তো তিনি কিছুটা গর্বের সুরেই পরবর্তীকালে বলেছিলেন সেকে গুলি চালানোর নির্দেশ একদম ঠিক ছিল। আর তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন ওরা বোমা বন্দুক নিয়ে রাইটার্স দখল করতে এসেছিল। এখন এই যুক্তিটা আমার কাছে খুব ছেঁদো লেগেছিল একটাই কারণে, অরিন্দমবাবু বোমা আর বন্দুক নিয়ে এতগুলো লোক যদি রাইটার্স দখল করতে আসে, তাহলে তারা কলকাতা পর্যন্ত কি করে এসেছিল বা আসতে পেরেছিল? সরকারের তখনকার পুলিশ, মানে তাহলে ধরে নিতে আপনারা তাহলে ব্যর্থ ছিলেন। সেটা কি সম্ভব? যদি কালকে এরা বলেন ঠিক যে কায়দায় আজকে পুলিশ, আমি কেন বলছি মিলটা খুঁজে পাচ্ছি, আমি সুপ্রতিম সরকারের ঘরে কোনো রাজনৈতিক নেতা বা নেত্রীর ছবি আছে কিনা জানি না, জানতেও চাই না, কিন্তু আমি বলছি তিনি যদি ওই একই যুক্তি কার্যত তৈরি করেন, আমার যেন মনে হচ্ছে আগামীকাল ওনাকে তুষার তালুকদারের ভূমিকা দেখতে পেতে পারি, আমার মনে হচ্ছে। ভুল মনে হচ্ছে? আমি বলছি আপনাকে, তার মধ্যে আরও একটা আপনি বললেন না, মনীশ গুপ্ত কে ছিল? মনীশ গুপ্ত কে ছিল? পরবর্তীকালে তার ভূমিকাটা তো আপনি দেখেছেন, হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি, নানা রকম আমরা মন্ত্রী হতে দেখেছি। কিন্তু ইন পারসেপশন অফ সিক্রেট ইনফরমেশন দেয়ার ইজ অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস। এই যে আপনি বললেন জিআরপি কেন আটকালো না, ঠিক আছে না আটকালো না, শিয়ালদা পরে হেঁটে যাচ্ছে, তখন ক্যালকাটা পুলিশ আটকাবে না? প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা। তো তাহলে আমি বলছি যে আগামী কালকে যে ঘটনাটা হতে চলেছে, সেটা পুলিশ হ্যাজ গট ফুল রাইট যে কোথায় আটকাবে না আটকাবে, কি করবে, অ্যাপ্রিহেনশন অফ ব্রিচ অফ পিস রয়েছে, যাতে সংসদীয় গণতন্ত্রে কখনো কিন্তু কোনো মুখ্যমন্ত্রীকে এভাবে টেনে নামানো যায় না, ভোটের মাধ্যমে নামাতে হয়। হ্যাঁ, তাই না? তাই সেটা 1993-তে আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে 13 জনের মানুষের মৃত্যু। আমি আশা করব আগামী দিনে শান্তিপূর্ণভাবে ভোট। কিন্তু সামহাও মনে হয় আজকে দিন এতটা পিছনে তাকিয়ে, মানে যেভাবে বলছেন আজকের পুলিশ কর্তারা যেভাবে বৈঠক করছিলেন, যে একটা ষড়যন্ত্র হয়েছে, তাহলে কি আপনার মনে হয় যে 93 সালে 21শে জুলাই ষড়যন্ত্রের তত্ত্বটা ঠিক? সেদিনকেও ষড়যন্ত্র হয়েছিল, মানে মনীশ গুপ্ত পরবর্তীকালে তৃণমূলে ওই পদ পাওয়া ইত্যাদি সবটা ধরে আজ পর্যন্ত ওই কমিশনের রিপোর্ট সামনে না আসা, তারপরে কি সেদিনকেও এরকম ষড়যন্ত্র হয়েছে? মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এত দ্রুত চিহ্নিত করতে পারছেন, মানে ওটাও ছিল মহাকরণ অভিযান, মানে তৎকালীন সচিবালয় অভিযান, ভীষণ যুক্তিপূর্ণ। মমতাকে একবার করিয়েছেন এরকম ঘটনা, বুঝতে পারছেন, মানে আন্দাজ করছেন, আশঙ্কা করছেন। আমি 30 সেকেন্ড একটি অন্য প্রসঙ্গে আমি অরিন্দম বাবুর কাছেও জানতে চাইবো এই প্রশ্নটা, যে আজকে ইন্দিরা মুখার্জি তার প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলের বিবরণ দিচ্ছেন। ইন্দিরা মুখার্জি আমরা যতটুকু জানি উনি ডিসি সেন্ট্রাল, জানি না উনি এখন ডিসি নর্থেরও দায়িত্ব আছেন কিনা, কিন্তু ঘটনা যেদিন ঘটে 9 তারিখ উনি অন্ততপক্ষে ডিসি নর্থের দায়িত্বে ছিলেন না। এবং আপনারা যত ফুটেজ দেখিয়েছেন, যা কভারেজ হয়েছে, আমি অন্ততপক্ষে কোথাও দেখিনি যে ইন্দিরা মুখার্জি আরজি করে তদন্তে গেছেন, উনি পিওতে গেছেন। কেন কলকাতা পুলিশ আজকে
ইন্দিরা মুখার্জিকে দিয়ে পিওর বিবরণ দিচ্ছেন। ডিসি নর্থ কোথায়? ওই চত্বরের এসিপিরা কোথায়? পুলিশ কমিশনার নিজে গেছেন, পুলিশ কমিশনার কেন বলছেন না পিওর বিবরণ? কেন ইন্দিরা মুখার্জিকে দিয়ে পিওর বিবরণ দেওয়া হয়েছে? এবং আমি হলফ করে বলছি, ইন্দিরা মুখার্জি পিও দেখেননি, তাকে যা লিখে দেওয়া হয়েছে উনি সেটা বলছেন। সেই কারণে এবং কেন বলছেন ইন্দিরা মুখার্জি চাপের মুখে বলছেন? কারণ ইন্দিরা মুখার্জি হচ্ছেন সেই অফিসার যার বিরুদ্ধে রাজ্যপাল এমএইচতে চিঠি লিখে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বলেছেন, এবং তার মধ্যে তার ডিপার্টমেন্টাল প্রসিডিংস চাপের মুখে পড়ে বলছেন। উনি পিও দেখেননি। আপনারা ইন্দিরা মুখার্জিকে জিজ্ঞাসা করুন যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আছে, কিসের ভিত্তিতে আপনি সাফাই দিচ্ছেন? আরে আপনাদের যে রাজ্যপাল যার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আছে, সেই তদন্ত করতে গেছিলেন তো, তাই চিঠি লিখেছেন। আমাকে উত্তর দিতে বলে। হ্যাঁ, আপনি যেটা বলছো গভর্নর এগেইনস্ট 361 কোনো কেস, ক্রিমিনাল কেস করা যায় না। এবার আমি আপনাকে বলছি পাস হয়ে গেল, আপনি প্রমাণ পান, যিনি পিও জগন্নাথ বাবু আপনার উত্তরটা দিই, উনি কেন দিলেন? আপনি এটাও বলেননি, উনি কিন্তু রাজ্য সরকার থেকে অ্যাওয়ার্ডও পেয়েছেন। কিন্তু আমি আপনাকে বলি, আমরা যে অফিসার ইনচার্জ যখন কোনো কনফারেন্স কোনো কিছু বলি, আমাদের কিন্তু একটা অর্ডার আছে যে স্টেট পুলিশের সুপার ছাড়া কোনো স্টেটমেন্ট দেওয়া যায় না, এটা একটা ডিসিশন থাকে। এখন উনি যে বক্তব্যটা বলেছে ওটা নিশ্চয়ই হাই অথরিটি বলেছে তুমি এটা স্পিক করো, তো আপনি যে বললেন নর্থ কেন বললো না, এটা একটা ডিসিশন হয় কে বক্তব্য রাখবে। আপনার পয়েন্টটা তো ঠিক যে জুরিডিকশনে যেখানে আজকে ডিসি আছে সে কেন বললো না, কিন্তু ওরা ডিসিশনটা তাই নিয়েছে। কিন্তু অনির্বাণ বাবু আমি আপনাকে বলি, আজকে যে ফ্লেমটা হয়েছে, যে চতুর্দিকে একটা বাচ্চা ছেলে ক্লাস 5-এ পড়ে সে মিছিল নিয়ে যাচ্ছে, তার মা বাবা ঘরে আলোচনা করছে, সে আজকে এটা শুনতে পাচ্ছে, এটা যে ফ্লেমটা হয়েছে, এই ফ্লেমটা আপনি কিভাবে আটকাবেন? চতুর্দিক থেকে আজকে যদি শান্তিপূর্ণভাবে একটা মেমোরান্ডাম দিল, চিফ মিনিস্টার এসবটা রিসিভ করলো, এটাই আমরা আশা করবো। কিন্তু শান্তিপূর্ণভাবে করাটা যেমন আশা করবো, তেমন পুলিশ তার ভূমিকা পালন করবে, শান্তিপূর্ণ আন্দোলনের আটকাবেন এটাও আশা করবো। আচ্ছা, পুলিশ কি কখনো কখনো সচিবের ভূমিকা পালন করতে পারে? মানে আইপিএস কি আইএএস হয়ে যেতে পারেন? নবান্নে কালকে কারা কাজে আসবেন, যথেষ্ট সংখ্যায় আসবেন কিনা, তাদের প্রত্যেক দিনের মতো হাজিরা থাকবে কিনা, এটা কিভাবে এডিজি দক্ষিণবঙ্গ জানতে পারে? আমি বক্তব্যটা শুনে একবার বিবাদ বন্ধ, এটা সোর্স ইনফরমেশন ডিআইবি থেকে পেয়েছি। নবান্নে আজকে সকালবেলা এডিজি আইন শৃঙ্খলা বলেছেন, নবান্ন সচিবালয় সেখানের কাজকর্ম একদম যাতে অন্য দিনের মতোই স্বাভাবিক থাকবে, সকলে আসবেন, নবান্নের আধিকারিকরা আছেন, যারা এখানে যে দফতর আছে তার সমস্ত কর্মী একটা স্বাভাবিক কাজের দিনে নর্মাল ওয়ার্কিং ডেতে যেভাবে নবান্ন ফাংশন করে সেভাবেই যাতে ফাংশন করে তার জন্য সমস্ত বন্দোবস্ত করা হয়েছে। অরিত্র, আমি যে সুপ্রতিম সরকারের মধ্যে তুষার তালুকদারের ছায়া দেখতে পাচ্ছি, এটা কি নিতান্ত অন্যায় করছি? দেখুন, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, পুলিশ আজকে এই মিটিং মিছিল আটকানোর জন্য এত তৎপর হয়েছে, এত বাহিনী, এত ইনফ্রাস্ট্রাকচার, এত ব্যারিকেড তৈরি করছে, এই পরিকাঠামোটা যদি অন্যান্য সময় স্বাভাবিক সময় তারা যদি সত্যি ইমপ্লিমেন্ট করতে পারতেন, তাহলে আরজিকর ঘটনা দেখতে হতো না এবং ভবিষ্যতেও আর হবে না। কিন্তু ঘটনা হচ্ছে যে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পলিটিক্যালি ইনফিউজড হয়ে যখন পুলিশ তার নিজস্ব সর্বশক্তি ব্যবহার করে, তখনই আমরা একমাত্র পুলিশের অ্যাক্টিভিটি দেখতে পাই। বাকি ক্রিমিনালরা যখন একেবারে খোলা আকাশে দাপিয়ে বেড়াচ্ছেন, তখন আমরা পুলিশকে দেখতে পাচ্ছি না এবং ক্রাইমগুলি একের পর এক হয়ে যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাকে আমি বলছি, বিগত কিছুদিন ধরে আমার বিভিন্ন কর্মক্ষেত্রে বলুন, বাড়ির আশেপাশে বলুন, এমনকি ইনফ্যাক্ট আমার বাড়ির মেম্বাররাও, সেখানে আমি দেখতে পাচ্ছি যে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মিছিল কর্মসূচিতে অংশগ্রহণ করছেন, তারা কোনো রাজনৈতিক দলের কোনোদিনই কোনো স্টেক হোল্ডার নন, কোনো রকম ক্লাব, ইউনিয়ন এই সমস্ত এই মুহূর্তে তারা জড়িত নন। ইনফ্যাক্ট আমার পরিবারের 14-15 বছরের শিশুরাও, নাবালিকারাও, তারাও কিন্তু এই মিছিলগুলোয় যাচ্ছে। আমার নিজের স্কুল, ইউনিভার্সিটি, সেখানকার বহু ছাত্রছাত্রীরা নানা জায়গায় বিভিন্ন কর্মসূচি করছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের জাস্টিস যারা চাইছেন, সেটা এমন একটা আনঅর্গানাইজড মুভমেন্ট হয়ে গিয়েছে যে এখানে সিপিএম বা বিজেপি বা তৃণমূল বা অন্য কোনো দল কে কাকে রেকমেন্ড করলো, কোন মিছিলকে কে সায় দিল, কে কোন পতাকা নিয়ে গেল, সেই অপেক্ষায় কেউ আর সাধারণ মানুষ কিন্তু থাকছেন না। প্রত্যেকটা বয়সের মানুষ, পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন, তৃতীয় লিঙ্গের মানুষ হতে পারেন, তারা কিন্তু একমাত্র তাদের কর্মক্ষেত্রে সুরক্ষা, সাম্য এবং ক্রমাগত বেড়ে চলা নারী নির্যাতনের প্রতিবাদে তারা পাড়ার মোড়ে মোড়ে, ক্লাবে, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে একটা জিনিস দেখা, আগামীকাল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের জন্য কিছু নতুন নিষেধাজ্ঞা। কোন ক্লাবের সাপোর্টার অরিত্র আমি জানি না, কিন্তু যে ক্লাবের সাপোর্টারই হন না কেন, ময়দানে সম্ভবত এই প্রথম, আমি যতটুকু জানি, ময়দানে সেই ভয়ঙ্কর দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার পরেও একদিনে অতজন মানুষের
সমর্থকদের, ফুটবল সমর্থকদের মৃত্যুর পরেও এমন নিষেধাজ্ঞা জারি হয়নি যে ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে ময়দানে ঢোকা যাবে না। ব্যানার এবং প্ল্যাকার্ডকে ভয় পাচ্ছে সরকার। আমি জানি না এটা কেমন সরকার, আর সেই সরকারের কেমন পুলিশ যারা দুটো ফুটবল ক্লাবের সমর্থকদের নিজেদের মধ্যে লড়াইয়ের দিন, ময়দানি লড়াইয়ের দিন ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে যুবভারতীতে ঢুকতে নিষেধ করে। ডুরান্ড কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে বিধাননগর পুলিশ। ডুরান্ড সেনাবাহিনীর টুর্নামেন্ট, অর্থাৎ সেনাবাহিনী খুব ভালো করে জানে কোনটা দেশের স্বার্থে, কোনটা দেশের স্বার্থের পরিপন্থী। ডুরান্ড কর্তৃপক্ষ অর্থাৎ সেনাবাহিনীকে চিঠি দিয়ে জানাচ্ছে কলকাতা পুলিশ আগামীকাল ব্যানার নিয়ে আসা যাবে না, প্ল্যাকার্ড নিয়ে আসা যাবে না, এবং এছাড়াও মোটিভ ইত্যাদি নিয়ে আসা যাবে না, মোমবাতি ইত্যাদি নিয়ে আসা যাবে না। এই প্রথম সম্ভবত। অরিত্র, কি মনে হচ্ছে? এগুলো যে কারণে ওনারা করার চেষ্টা করছেন, ওনাদের ভয় হচ্ছে মানুষ যদি এরকম একটা জাস্টিস ফর আরজিকর নিয়ে যদি হাজার হাজার দর্শক তারা যদি রাস্তায় নামেন, ময়দানে নামেন, তাতে বোধহয় রাজ্যে পুলিশ এবং রাজ্য সরকার জাস্টিস ফর আরজিকরকে সাপোর্ট করে না, তাই যদি করতেন তাহলে এরকম নিষেধাজ্ঞা দিতেন না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে রাজ্য যদি মনে করে যে রাস্তায় মানুষের নামলে বিভিন্ন হোর্ডিং প্ল্যাকারে উই ওয়ান্ট জাস্টিসের হোর্ডিংটা হাতে রাখলে রাজ্যের মুখ পুড়ছে, তাহলে বলে রাখি যে সারা পৃথিবীতে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অলরেডি মুখ পুড়ে গেছে, যেখানে রাতের বেলা কর্মরত অবস্থায় একজন চিকিৎসককে ধর্ষিত এবং মৃত্যু হতে হয়েছে, এবং তারপর একের পর এক নারী নির্যাতন ঘটে যাচ্ছে, আর সেখানে কনস্ট্যান্টলি একটা রাজনৈতিক অভিসন্ধি খেলে যাচ্ছে এরা, এবং একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে, এখানে এটা করা যাবে না, সেটা করা যাবে না। আগে ক্রাইমটা করা যাবে না সেই কথাটা কেউ কিন্তু কোনো পুলিশ প্রশাসন কোন বলতে পারছে না। চরণ দাস দাঁড়িয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, মনে হচ্ছে গান বন্ধ, আমি আমার প্ল্যাকার্ড বন্ধ, ব্যানার বন্ধ, ঠিক আছে, দেখেছেন এরকম? হ্যাঁ, আমি আমার বলছি তো, সেটাই শুনুন না। আমি আমার কলেজ লাইফ থেকে ময়দানে যাই, মানে ফুটবল দেখতে। যুবভারতীতে মানি ব্যাগ আর পরে যখন মোবাইল এলো আর ছাতাটা অব্দি নিয়ে ঢুকতে দিত না, জলের বোতল অব্দি নিষিদ্ধ হয়েছে বহু বছর। এটা বামফ্রন্ট আমল থেকে ঢুকতেই দিত না। তাহলে আপনি বলছেন খেলা দেখতে যেতেনই না, ঢুকতে। অনির্বাণ বাবু, তাহলে ইসরায়েল প্যালেস্টাইন ইত্যাদি বলছি, ইসরায়েল প্যালেস্টাইন ইত্যাদি ওই ব্যানারগুলো নিয়ে লোকে গিয়েছিল কি করে, খেলা দেখতে গিয়েছিল কি করে? ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধের বিরুদ্ধে বা তাদের একের পক্ষ থেকে আরেকজনের আগ্রাসনের বিরুদ্ধে লোকে ব্যানার তুলে ধরেছিল কি করে খেলার মাঠে? যুবভারতীতে সেদিনকে নিষেধ ছিল না নাকি? সেদিন নিষেধ ছিল না। অনির্বাণ বন্দ্যোপাধ্যায়রা আসলে সারা জীবন এই কাজটাই করে আসেন, যুগে যুগে, দেশে দেশে। তারা যখন হীরক রাজ, চরণ দাসদের গান গাওয়ার অধিকারটাও কেড়ে নেন, তখনও তার পক্ষে দুটো যুক্তি সাজানোর চেষ্টা করেন। তার কারণ আসলে হীরক রাজারা ভয় পান জনতাকে, জনতার কণ্ঠস্বরকে, যেটা আগামীকাল নবান্ন অভিযানে যাচ্ছে। সমাজ টমাজ নয়, কোনো রাজনীতি নয়, আসলে মানুষ যেতে চাইছেন, সরকার আটকাতে চাইছে, আর তার জন্য ঢাল করেছে দলদাস সরকারি শাসক দলের দাস পুলিশকে। আমার আপনাদের কাছে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিয়েছেন, কত সংখ্যায়? ফেসবুকের প্রথম পরিসংখ্যান জানাবো। আমার প্রশ্ন ছিল, ছাত্র সমাজের ডাকে ভয় পেয়েছে মমতা সরকার। 92% মনে করছেন হ্যাঁ ফেসবুকে, 8% না মনে করছেন। এক্স হ্যান্ডেলের পরিসংখ্যানে নজর রাখবো। এখানে 90% মনে করছেন হ্যাঁ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ভয় পেয়েছে মমতা সরকার, না মনে করছেন 10%। এবার ইউটিউবের পরিসংখ্যান, 3 ঘন্টায় 63,000 মানুষ ভোট দিয়েছেন। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানে ভয় পেয়েছে মমতা সরকার, 93% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 7%। এবার বোধহয় সত্যিই বলে দেওয়ার প্রয়োজন নেই কেন আগামীকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচেও ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন দেখতে ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা আসলে ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন। এ ভয় বড় ভয়ঙ্কর ভয়। এ ভয়ের শেষ পর্যন্ত যে কোনো শাসককেই মূর্তির মাঠে ছুটতে হয়, যেখানে নিজেকেই একটা দড়িতে টান দিয়ে বলতে হয়, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। অনির্বাণের অগ্নিবাণ এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।